দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে আন্দোলনের মুখে 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছিল সেটি সম্প্রতি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট এবং তারপরে আন্দোলনে নেমেছেন কোটা বিরোধী শিক্ষার্থীদের একটা বড় অংশ। রাজধানী ঢাকা সহ সারা দেশেই মূলত এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সেই সঙ্গে কোটার যারা পক্ষে তারাও মাঠে আছেন এবং প্রায়ই আমরা দেখছি যে গণমাধ্যমে ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে, মহাসড়ক অবরোধ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান এখন কার্যত অচল। এই যখন অবস্থা তখন স্বয়ং প্রধান বিচারপতিও বলেছেন যে এ নিয়ে কেন কোটা নিয়ে কেন আন্দোলন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কথা বলেছেন, তিনি মনে করেন যে এটি নিয়ে আন্দোলন করবার যৌক্তিকতা নেই। পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা আছে যে স্বাধীনতার 53 বছর পরেও কত % কোটা থাকা উচিত এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য আসলে কি কোটা দরকার নেই। এরকম অনেক প্রশ্ন আছে, পক্ষে বিপক্ষে নানা রকমের মত আছে। ফলে আজকে আমরা অনুষ্ঠানের শিরোনাম যেটি দিয়েছি যে কোটা বহাল, বাতিল নাকি সংস্কার। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, স্বাগত। আছেন সাংবাদিক সাজ্জাদ হোসেন, তিনি আমরা মুক্তিযোদ্ধার সন্তান এই সংগঠনের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি, এবং আছেন আসিফ মাহমুদ, তিনি চলমান যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আনিস ভাই, আপনাকে দিয়ে শুরু করি এই কারণে যে আপনার একটা ফেসবুক পোস্ট দেখে মূলত মনে হলো যে এটি নিয়ে কথা বলা দরকার, যে যারা আন্দোলন করছেন কোটার বহাল রাখার দাবিতে, আবার একটা বড় অংশই শিক্ষার্থীদের, সম্ভবত অধিকাংশই বোধহয় কোটার বিরুদ্ধে। এই আন্দোলনের ফলে ইউনিভার্সিটিগুলো অচল হয়ে যাচ্ছে, মানুষের জীবন একটা ইম্প্যাক্ট পড়ছে। কোথায় যাবে শেষ পর্যন্ত? আসলে একটা নির্দেশনা তো 2018 সালে ছিল। এটা দুর্ভাগ্য যে আমাদের আসলে একটা ইস্যু নিয়ে আবার দুইবার আন্দোলন করতে হচ্ছে ছাত্রদের, এবং 2018 সালের যে আন্দোলন সেটা আমরা দেখেছি যে পর্যায়ে গিয়েছিল, তিক্ততার মধ্য দিয়ে এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মনে আছে যে 11 এপ্রিল সংসদে ঘোষণা দিয়েছেন, ঠিক আছে কোনো কোটাই আর আমি রাখবো না। উনি এটা করেছেন, আমার ব্যক্তিগত ধারণা যে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যখন এত বিরোধিতা হচ্ছিল, কোটা করছিল সবাই, ইভেন নারী কোটা নিয়েও কথা হচ্ছিল, ঠিক আছে কোটায় দিলাম তোমরা প্রতিযোগিতায় থাকো। এই যে ওনার ঘোষণাটা, সেটা ওনার তরফ থেকে হয়তো উনি ঠিক ছিলেন, কিন্তু আবার সার্বিক পর্যালোচনায় যদি আনা হয় তাহলে এইভাবে মানে পুরোটাই ছেড়ে না দিয়ে আমরা এটা নিয়ে সংস্কার করা যেত, একেবারেই বাদ না দিয়ে। কিন্তু এই জায়গায়ও আপনি প্রধানমন্ত্রীকে দায়ী করতে পারবেন না। আপনি যদি ওই সময় পত্রিকাগুলো যদি দেখেন, 11 এপ্রিল প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন, তার আগে কিন্তু এদের সাথে কথা বলেছেন, আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে, এবং প্রধানমন্ত্রী 7 মে পর্যন্ত, 7 মে 2018 এ পর্যন্ত সময় চেয়েছিলেন। উনি বলেছেন যে সংস্থাপন সচিবের সাথে বসে এটা কিভাবে আরো যুগোপযোগী করা যায় সেটা করবেন। কিন্তু এই নুরু ফুরু আর যারা ছিল এরা এত বেশি পাওয়ার তখন পেয়ে গেছিল যে আসলে বাস্তবতার মধ্যে ছিল না। তারা তখন তাদের ডাকে সব বন্ধ হয়ে যায়, তাদের ডাকে রাস্তাঘাট হয়ে যায়। এই পাওয়ারে তারা তখন এটা কি করলো যে না আমরা মানি না, তারা এই সময়টুকু তারা না মেনে বৈঠক করে এসেও কনভিন্স হয়েও আবার রাস্তায় এসে বললো যে আমরা এই আন্দোলন করব। তো তাতে করে দুই পক্ষের যে রাগারাগি যে বিষয়টা, তাতে করে এই ঘটনাটা আজ পর্যন্ত জিয়ে থাকলো। প্রধানমন্ত্রী সেদিন বক্তৃতায় একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এই যে কোটা আন্দোলন যারা করছে বা এখনও যে তথ্য আছে যে মোর দেন 50% কোটায় যেত, তাই তো বিভিন্ন কোটাতে ধরা হতো। 30% যদি মুক্তিযোদ্ধাদের হয়, 56% বা ওরাও দেখেছে যে 50%-এর উপরে থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে উনি এই পরিসংখ্যানও দিয়েছিলেন 2017 সালে যে নিয়োগ হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল এই কোটা পূরণের জন্য নাই, লোক পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে কোটা ছিল তার 77% দেওয়া হয়েছে মেধাবী কোটা থেকে। যে তার মানে কি এখানে কোটাতে মাত্র 30% ছিল। তো এই জায়গাটায় আমি ধরতে চাই যে পরিসংখ্যানগত বিষয়ে আমাদের ধারণা না থাকার কারণে প্রোপাগান্ডাটা খুব ভালো করে হচ্ছে। এই মুহূর্তে সেই প্রোপাগান্ডাটাই আছে, মুক্তিযুদ্ধদেরকে এত সুবিধা দেওয়া হবে কেন, মুক্তিযোদ্ধারা সব খেয়ে ফেললো রে মুক্তিযুদ্ধ, এই যে একটা প্রোপাগান্ডা চালু করছে। তা আমি মনে করি যে সরকার যে উদ্দেশ্যে এটা করেছিল যে মুক্তিযোদ্ধাদের দেওয়া, সেটাও কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। সেটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে পর্যাপ্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না। তার মানে কি সরকার একটা
বদনামের ভাগী হচ্ছে, কিংবা আপনি রাজনৈতিক ভাষায় বললে তারা ক্রেডিট নিচ্ছে, কিন্তু বাস্তবে আসলে মুক্তিযোদ্ধারা এটা মানে কেন প্রার্থী পাওয়া যাচ্ছে না সেটি একটু বড় আলোচনার জায়গা আমি আসবো। আমি একটু আসিফ মাহমুদ, যে আন্দোলনটা এখন চলছে, আজকেও নিশ্চয়ই ঢাকা শহরে আপনারা ছিলেন, রাস্তায় ছিলেন, আসলে দাবিটা কি? কোটা বাতিল করে দেওয়া, মানে 2018 সালে যেই সিদ্ধান্ত হয়েছিল সেটি? আমরা আমাদের দাবিতে প্রথমে বলেছিলাম যে 18 সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে, কিন্তু হাইকোর্টে এই বিষয়টা এতটা জটিল হয়ে গিয়েছে যে আমরা দেখলাম যে এটা আসা একটু মুশকিল। সেই জায়গা থেকে আমরা এখন এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান চাচ্ছি। মানে এক দফা দাবিটা কি? আমাদের এক দফা দাবি হচ্ছে কোটার বিষয়ে একটা স্থায়ী সমাধান করতে হবে। শুধুমাত্র সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীকে ন্যূনতম পর্যায়ে কোটায় রেখে বাকি সকল অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। আমি একটু পড়ে শোনাই এই জায়গাটি, কারণ এই আলোচনার বড় জায়গা। সাজ্জাদ ভাই, আপনার জন্য যে 29 অনুচ্ছেদে যেটি বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ থাকবে, এক। এরপরে আছে যে নাগরিকের যে কোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, মানে অনগ্রসর অংশ, এটি একটি কোট আন কোট, ঠিক আছে? সেই উদ্দেশ্যে তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে কোনো ধর্মীয় উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সংবলিত যে কোনো আইন কার্যকর করা থেকে রাষ্ট্রকে নিবৃত্ত করিব। এই প্রশ্নটা আপনার কাছে রেখে আমি আসিফের কাছে যাই। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানরা বা অন্য এখন যেই যাদের জন্য সবচেয়ে বড় অংশটি আছে, তারা অনগ্রসর অংশ কিনা? আসিফ। জি, এখন স্যার বললেন যে মুক্তিযোদ্ধা কোটা বা কোটাগুলোতে আসলে প্রার্থী পাওয়া যাচ্ছে না। প্রার্থী না পাওয়া যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের কোটার প্রায়োগিক সিস্টেমটা একটু ভিন্ন। আমাদের এখানে যে কোনো চাকরির পরীক্ষায় যতগুলো ধাপ আছে পার হয়ে গিয়ে ভাইভাতে অথবা প্রায়োগিক ক্ষেত্রে কোটার সুবিধাটা পাওয়া যায়। এখন কেউ যদি প্রিলিমিনারি, যদি বিসিএসের কথা ধরি, রিটেন যদি কেউ না টিকতে পারে, সেক্ষেত্রে সে কোটার প্রয়োগটা পাবে না। এখন এটাও তো বলা বা কিংবা দাবি করা উচিত না যে ভিন্ন কোনোভাবে, যেমন মুক্তিযোদ্ধা সংসদ যে সংগঠন, তারা দাবি করছে যে শুধুমাত্র যারা কোটাধারী তাদের জন্য ভিন্ন একটা নিয়োগ পরীক্ষা নেওয়া হোক। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের প্রশাসন এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেখানে নিয়োগ হবে সেখানে উপযুক্ত, যোগ্য এবং মেধাবীরা সুযোগ পাবে না এবং তারা বৈষম্যের শিকার হবে। এবং চাকরিতে কোটার বিন্যাসটা যদি আমি একটু বলি, আপনারা এক দফা দাবি বললেন, তো এক দফা দাবিটা কি? কোটা মানে কোটা ব্যবস্থা মানে সংস্কার, না কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান হিসেবে আমরা প্রস্তাবনা করছি। সেটা কি? যে আমরা প্রস্তাবনা করছি সংবিধানে উল্লেখিত, আপনি একটু আগেই বললেন, উল্লেখিত যেসব অনগ্রসর জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে, তাদের জন্য কোটা রেখে, এবং সেটা অবশ্যই তাদের জনসংখ্যার সমানুপাতিক, তাদের জন্য কোটা রেখে বৈষম্যমূলক বাকি সকল। সেটা কত পার্সেন্ট? আপনারা এরকম কোনো প্রস্তাব আছে? সেটা আমরা 5 থেকে 10% এখন পর্যন্ত বলছি, কিন্তু আমরা সেটা স্পষ্ট, সেটা আমাদের দাবিতে উল্লেখ করিনি। এটা অবশ্যই সরকার তার মতো করে বিবেচনা করে তাদের জনসংখ্যার অনুপাত দেখে একটা কমিশন গঠন করে সিদ্ধান্ত। আপনার কাছে আসবো সাজ্জাদ। আমি একটা প্রশ্ন করি, 2018 সালে পরিপত্র যদি বহাল রাখতে হয় তাহলে এটা কি হলো আবার? না, আমি তো বললাম যে সেই দাবিটা থেকে আমরা সরে এসেছি। আমরা এক দফাতে আন্দোলন করছি, প্রথমে আমাদের 4 দফা। মানে এখন আর 2018 সালে পরিপত্র বহাল রাখাটা, 18 সালের পরিপত্র আমরা মনে করি শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী পাবে, আর কেউ পাবে না? ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী পাবে, মানে তাদের দাবি আর কি। মানে 18 সালের পরিপত্রকে কিন্তু আমরা ত্রুটিপূর্ণ বলছি, কেননা আমরা সংস্কার চেয়েছিলাম। আমরা তখনও বলেছিলাম 10% কোটা রেখে কোটা সংস্কার করতে, কিন্তু সরকার বাতিল করে দিল। এবং আমরা কিন্তু শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে চাই নাই। কোটার বিন্যাসটা যদি দেখেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ক্যাডারে 56%, নন ক্যাডারে কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আবার 61%, তারপরে তৃতীয় চতুর্থ শ্রেণীতে 70%, এবং রেলওয়েতে এটা 82%, এবং প্রাইমারি নিয়োগে ইন্টারেস্টিংলি এটা 96%। তাহলে মানে যত পেছনে দিয়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু আমরা দেখি যে নিয়োগের যে সংখ্যাটা সেটা তুলনামূলক বেশি। বিসিএস এ ক্যাডার মাত্র 2000-এর কাছাকাছি নাই, কিন্তু সেগুলোতে নিয়োগের সংখ্যা 50,000, 40,000 এরকম। তো সেখানে তো বৈষম্যটা আরো বড় মাত্রা। বৈষম্য নিয়ে আরো আলোচনা করব। এই সাজ্জাদ হোসেন, দুইটা বিষয়। এক হলো যে সংবিধানের এই বিধান যদি আপনি মানেন, সেখানে পরিষ্কার বলা আছে অনগ্রসর অংশ রাষ্ট্রের। এখন মুক্তিযোদ্ধার সন্তানরা তারা কি অনগ্রসর অংশ? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমি আপনার কাছেও প্রশ্ন রাখছি যে মুক্তিযোদ্ধারা কি আসলে অনগ্রসর না? আমি যতটুকু বুঝি, আমার ইয়ে অনুযায়ী আমি যেটা বুঝি সেটা হচ্ছে সমাজের সবচেয়ে অনগ্রসর গোষ্ঠী হচ্ছে মুক্তিযোদ্ধারা। কারণ আপনি দেখেন দীর্ঘদিন থেকে, যে মুক্তিযুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত, মুক্তিযুদ্ধের সময় তাদের কি হয়েছে?
অনেকে অনেকে মানে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়াই দেওয়া হয়েছে, বসতভিটা নিশ্চিহ্ন করা হয়েছে, তাদের স্ত্রীদের সন্তানদের মানে মেয়েদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। এগুলো হয়েছে মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যেটা হয়েছে আপনার, হ্যাঁ, সরকার তখন মানে চিন্তা করেছে যে মুক্তিযোদ্ধারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে পড়াশোনায় গ্যাপ গিয়েছে, তারা পড়াশোনা করতে পারে না। এবং আপনি দেখেন মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছে, সমাজের একটা বড় অংশ মানে হতদরিদ্র শ্রেণী, যারা কৃষক, শ্রমিক, মুটে মজুর, সাধারণ মানুষ যারা ছিল, তারাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এলিট শ্রেণীর খুব বেশি মানে হয়তো 100% একজন যে এরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের সময় তারা ক্ষতিগ্রস্ত হলো। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আপনি দেখেন, আমি ধরি 75 পর্যন্ত, 75 পরবর্তী সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, আপনার লাঞ্ছিত কারা হয়েছে? মুক্তিযোদ্ধারা। শত শত মুক্তিযোদ্ধাকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, অনেককে দেশ থেকে বাধ্য করা হয়েছে, এলাকা ছাড়া হয়েছে অনেক মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারে নাই। এরপরেও কি আপনারা বলবেন যে মুক্তিযোদ্ধার অনগ্রসর না? আপনি দেখেন, আপনি এখন ঢাকা শহরে কিছু, এই যে আমার মতো, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার এই পরিষ্কার কাপড় দেখে আপনার ভাবার কোনো কারণ নাই যে আমি মানে আমি এই আমাকে মুক্তিযোদ্ধার একটা প্রতিকৃতি বলে ভাবা ঠিক না। মুক্তিযোদ্ধা চিনতে হলে, মুক্তিযোদ্ধা দেখতে হলে আপনি গ্রাম অঞ্চলে যান, আপনি দেখেন এখনো পর্যন্ত 20,000 টাকা ভাতা পায়। আরে ভাই, আমি একটু বলছি যে ভাতা পায়, অনেকে বলেন যে এরা তো ভাতা পায়। আরে ভাই, ভাতা আপনি প্যারাসিটামল খাইলেও তো 1 মাসে আপনার 20,000 টাকা থাকে না। মুক্তিযোদ্ধারা তো এখন মানে অসুস্থ, মুক্তিযোদ্ধারা এখন আপনার মানে অনেকে চলে গেছেন, আবার অনেকে যাওয়ার পথে, সারা বছর তারা অসুস্থ থাকেন। এই ধরনের আর আপনার এই যে বিষয়গুলো, আপনার মুক্তিযোদ্ধার পরে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যেই কারণে আপনার তাদের সন্তানদেরকে তারা সঠিকভাবে পরিচর্যা করতে পারে নাই, তারা মানে পরনের কাপড় নাই। মুক্তিযুদ্ধের পর এইটা নির্দেশনা ছিল এবং আরো অনেক না আপনি বলেন যে তাহলে কি তারা কি মানে কি সরকারি চাকরিতে 30% কোটা তাদের জন্য রাখতে হবে, সেটা কি যৌক্তিক? সেটা তো রাষ্ট্রীয় বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন চিন্তা করেছেন যে আমরা এই যে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা বলছেন যে মুক্তিযোদ্ধারা বৈষম্য যাতে না থাকে দেশে, এই জন্য দেশের মধ্যে যাতে সমতা আসে, এই জন্য যুদ্ধ করেছেন। হ্যাঁ, আমি মানি মুক্তিযোদ্ধারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছেন। আর এটা আমি স্বীকার করি। কিন্তু পরবর্তী সময় বঙ্গবন্ধু মনে করেছেন যে হ্যাঁ, মুক্তিযোদ্ধারাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, তারা অনগ্রসর জাতি, তাদের জন্য 30% কোটা তিনি নির্ধারণ করেছিলেন। কিন্তু দেখেন পরবর্তীতে এই যে 21 বছর পরে আবার এই 7 বছর, এরপরে আবার এখন যে 18 সাল থেকে এই পর্যন্ত 6 বছর, মোট 36 বছর, 53 সাল মানে কি বলে মুক্তিযুদ্ধের যে 53 বছর, এই 53 বছরের মধ্যে 36 বছর মুক্তিযোদ্ধারা কোনো কোটা পায় নাই। তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। কোটা ছিল তো, কোটা ছিল, বাট এটা কার্যকর। মুক্তিযোদ্ধারা যেখানে পরিচয় দিতে পারে নাই, যেখানে তাদেরকে ধরে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, যেখানে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, পরিচয় দিতে পারে না, তো কোটা দিয়ে আপনি কি করবেন? তার মানে আনিস আলমগীর, একটা কি এই যে দীর্ঘদিন অন্তত 3-4 দশক ধরে কোটাকে কার্যকর করা যায় নাই, তার পেছনে একটা বড় কারণ রাষ্ট্রের এই চিন্তা? না, আপনি যেটা বললো স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু এদেরকে অনগ্রসর ভাবছে, আমি সেভাবে ভাবি না। আমি মনে করছি এরা জাতির বীর সন্তান, তারা যে অবদান রাখছে একটা রাষ্ট্র গঠনে, তাদেরকে আমাদের ঋণ পরিশোধ করার দরকার আছে। সেই পরিশোধ করার আঙ্গিক থেকে বঙ্গবন্ধু এই ডিসিশন নিয়েছিলেন, বা 30% যে কোটা সেটা দিয়েছিলেন। সরাসরি যদি সেটা মুক্তিযোদ্ধাদের জন্যই দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানের পর এখন না সন্তান না, ওটা সরাসরি মুক্তিযোদ্ধাদের জন্য, সরাসরি মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনা ওই যেটা বললো আমি দিয়েছি, সেই জায়গায় ওই রিক্রুটমেন্ট ও যেটা বললো যে এর পরবর্তীতে পট পরিবর্তন হয়ে গেছে। 36 বছর যেটা হিসাব করলো, বা জিয়াউর রহমান আর এরশাদের আমল যদি ধরা হয়,
বা ইভেন পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলও টানা যদি ধরা হয়, মুক্তিযুদ্ধটা সেভাবে পায় নাই, রিকগনাইজেশন পায় নাই। শেখ হাসিনা সরকার এসে আবার এটা রিভাইভ করেছেন, এবং রিভাইভ করে পরবর্তীতে আমার ঠিক মনে পড়ছে না 2011 বা কত সালে জানি আবার এটা হয়েছে যে ঠিক আছে তাদের সন্তান এবং ইয়েরা পাবে, নাতিরাও পাবে। এখন সন্তান পর্যন্ত সবাই মেনে নিচ্ছে, নাতিটা অনেকে মানতে পারছে না, এই জন্যই যে কারণ আমার সন্তান তো আমার রক্ত আছে, কিন্তু আমার নাতি যে তার সাথে তো আরেক রাজাকার ফ্যামিলির বিয়ে হয়ে যাচ্ছে, এমন তো না যে বাংলাদেশে আইন আছে রাজাকার বিয়ে করতে পারবে না, কিংবা এই ইস্যুগুলো কি আমরা যুগ যুগ ধরে বহন করবো নাকি, সেটা তো সম্ভব না। কারণ ওর নানাও যদি রাজাকার থাকে সে তো আর দায় না। যেভাবে হোক সমাজ তো আমাদের এমন, সমাজের আমাদের অনেকগুলো নর্মস মেনে আমাদের সমাজে অগ্রসর হতে হবে। এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই 30% দিয়ে কোনো লাভ হচ্ছে না। আপনি আমার যে স্ট্যাটাসের কথা বলেছেন সেটা আমি একটু কলামে লিখেছিলাম। আমি বলতে চেয়েছিলাম যে ওই সময় কলাম লিখেছিলাম যে আপনি যে কোটাটা দিচ্ছেন, এই কোটাটা ইয়েতে না দেন, চাকরিতে না দেন, কোটাটা তাকে শিক্ষায় দেন। শিক্ষায় যদি আমরা এই কোটাটা দিতে পারি, 30% যদি আজকে শিক্ষায় কোটা থাকে, তাহলে এই মুক্তিযোদ্ধার সন্তান তার কিংবা আমি যদি তার নাতির জন্য দিয়ে থাকি, সেটা ভালো পয়েন্ট। আমি এই জায়গাতে আসবো, একটা ছোট বিরতির সময় হলো তো, খুব ভালো পয়েন্ট যে আমি আসলে কোটাটা কোথায় দেব, বিতর্কটা কোটা নিয়ে কেন হচ্ছে, এবং পাবলিক পারসেপশন যেটা বিতর্কের একটা বড় কারণ কি শব্দটা মুক্তিযোদ্ধা বলে সাজ্জাদ ভাই যেটি ফোকাস করার চেষ্টা করলেন, ফলে এটি একটু বড় জায়গা। দর্শক, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সরকারি চাকরিতে কোটা বহাল বাতিল নাকি সংস্কার। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, আছেন সাংবাদিক সাজ্জাদ হোসেন, এবং কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ। আসিফ, বিরতির আগে সাজ্জাদ হোসেন যে জায়গাটিতে ছিলেন, আমি প্রশ্ন করেছিলাম ওনাকে যে মুক্তিযোদ্ধার সন্তানরা আসলে অনগ্রসর অংশ কিনা। যেমন আপনি বললেন যে আপনারা সংস্কার চান, অর্থাৎ যারা অনগ্রসর অংশ, সেটা উপজাতি হতে পারে, নারী হতে পারে, এরকম 10% হয়তো আপনারা রাখতে চান, এটা আপনাদের দাবি। কিন্তু সাজ্জাদ হোসেন মনে করছেন যে না, ওনারাও অনগ্রসর অংশ। এই আইডিয়ার সঙ্গে আপনি একমত কিনা? মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে আপনারা জানেন যে দেশের একদম প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা খুবই দরিদ্র ফ্যামিলির সন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং মুক্তিযুদ্ধের কারণে তারা আরও সে সময় কেউ অঙ্গ হানি হয়েছে, পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। তো এইসব কারণে সেই সময়ে দেশ গঠনেও দেশপ্রেমিকদের তখন প্রয়োজন ছিল। সেই সময়ে 1972 সালে বঙ্গবন্ধু যে ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি করেছিলেন, সেটা একটি যৌক্তিক সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি। দেখুন, আমাদের বক্তব্য কিন্তু স্পষ্টভাবে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে না। আচ্ছা, এখন মুক্তিযোদ্ধা কোটার নামে বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা পোষ্য কোটা। আমার মনে হয় সরকার নীতি নির্ধারণের ক্ষেত্রে এই শাব্দিক পরিবর্তনটা করেনি, যে কারণে বারবার আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী বলে আমরা কিন্তু মূলত মুক্তিযোদ্ধা পোষ্য কোটার বিরোধিতা করছি, নট মুক্তিযোদ্ধা কোটা। কোনো মুক্তিযোদ্ধাকে, যেমন আমাদের গণপরিষদ বিতর্কে 1000 পৃষ্ঠার গণপরিষদ বিতর্ক হয়েছিল সংবিধান ইয়ে করার জন্য, কোথাও কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়নি। সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছিল, ভাতা বা কিংবা অন্যান্য। আমরা মনে করি ভাতা আরও বাড়ানো উচিত মুক্তিযোদ্ধাদের জন্য। 20,000 টাকা স্যার বললেন, যেটা যথেষ্ট না, অবশ্যই যথেষ্ট না বর্তমান দ্রব্যমূল্যের বাজারে। গণপরিষদের কথা বললেন, আমি তো সাজ্জাদ হোসেন আপনাকে একটা মনে করে যে আপনি নিজেও পার্লামেন্ট রিপোর্টার, আমরা নিজে একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। গণপরিষদ বিতর্কে, মানে সংবিধান প্রণয়নের যখন বিতর্কটা হচ্ছে, একে মোশাররফ হোসেন আকন ময়মনসিংহের MNA ছিলেন, এবং উনি সংবিধান প্রণয়ন কমিটির মেম্বার ছিলেন। ওনার সন্তান মুক্তিযুদ্ধের শহীদ, চিটং ক্যান্টনমেন্টে ছিলেন। ওনাকে পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের 28-29 তারিখ মার্চ মেরে ফেলে। যুদ্ধের পরে বঙ্গবন্ধু ঢাকা শহরের বেশ কয়েকটা প্রায় 40-45টা বাড়ি ঠিক করেছিলেন, যেগুলো মুক্তিযুদ্ধে যাদের অবদান অনেক তাদেরকে দেবেন। আখন্দ সাহেবকে একটা বাড়ি দেওয়ার জন্য বঙ্গবন্ধু প্রস্তাব দেন, এবং সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয় যে ইস্কাটনে একটা, মগবাজারে একটা, এরকম 3টা বাড়ি ওনাদের ঠিক করা হয় যে আপনার যেহেতু ছেলেটা মারা গেছে, সেজন্য এক ধরনের রিওয়ার্ড বলা যায় আর কি। যে মোশাররফ হোসেন আকন তখন বলেছিলেন যে আমার সন্তান শুধু মরে নাই, তো মারা গেছে হাজারো বাবার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমি বাড়ি নেব, একটা সন্তানের বিনিময়ে বাড়ি হতে পারে না। আপনাদের প্রশ্নটা গেলে গেল যে মুক্তিযোদ্ধা তারা তো একটা বাড়ি পাওয়া, একটা চাকরি পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, তাই না? এখন যে কারণে আলোচনাটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা তো তার সন্তান, তার নাতিরা সরকারি চাকরি পাবেন, সেই জন্য তো যুদ্ধ করেন নাই। তাহলে আপনারা কেন মনে করছেন যে এটা থাকতেই হবে? না, আমি যেটা বলছি যে মুক্তিযোদ্ধারা, আপনার কথাটা ঠিক আছে যে মুক্তিযোদ্ধারা
আসলে তখন কিছু পাওয়ার জন্য মুক্তিযুদ্ধে যায় নাই। রাইট। যেমন আমি যখন মুক্তিযুদ্ধ হয়েছে আমার বয়স তখন 1 বছর, আমি ছোট ছিলাম। আমাকে 1 বছরের শিশু অবস্থায় রেখে অনেক মুক্তিযোদ্ধা বাবারা আছেন যারা তার সন্তানকে গর্ভে রেখে, মায়ের মানে তার ওয়াইফের গর্ভে রেখে সে মুক্তিযুদ্ধে গিয়েছেন, এবং বৃদ্ধ বাবা মাকে রেখে গেছেন। তারা মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে আবার তাদের সাথে দেখা হবে, তাদেরকে দেখবেন, এটা কিন্তু মাথায় ছিল না। তারা কিন্তু মরতে গিয়েছেন। কারণ মরতে গিয়েছেন আমি এটা বলবো এই কারণে যে একটা সাজোয়া বাহিনীর সামনে নিশ্চয়তা ছিল না। একটা সাজোয়া বাহিনীর সামনে আপনার বাঁশের লাঠি আর লাঙ্গল জোয়াল কোদাল নিয়ে তারা মানে রুখে দাঁড়িয়েছেন। তো তারা জেনেই গেছেন যে মৃত্যুটা অবধারিত। তো মুক্তিযুদ্ধের পরবর্তীতে আসলে হয়েছে কি যে হ্যাঁ, মুক্তিযোদ্ধাদেরকে ভাইয়ের সাথে আমি একমত যে সম্মান দেখানোর জন্য, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের যে সাহসী ভূমিকা, মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই বঙ্গবন্ধু যে মুক্তিযোদ্ধাদের জন্য একটা 30% কোটা রেখেছিলেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তী প্রজন্ম, এই যে আসিফ যেটা বললেন যে পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা, আপনি বলেন যে মুক্তিযোদ্ধা কোটাতে আমার প্রশ্ন এখানে আমি যেটা আগে বলেছি যে যেখানে মুক্তিযোদ্ধাদেরকে মানে রীতিমতো নির্যাতন করা হচ্ছে, দিনরাত তারা এক করে তারা নির্ঘুম অবস্থা কাটিয়েছেন, কখন তার উপর হামলা হয়, নির্যাতন হয়, ওই অবস্থার মধ্যে তারা কাটিয়েছেন। তখন তো মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া দূর হচ্ছিল। মুক্তিযোদ্ধা কোটায় আপনি হিসাব দেখেন যে 75 বা 75 পরবর্তী সময়ে আপনার 71-এর পরেও চিন্তা করেন, তখনও তো যখন একটা কোটা যখন বঙ্গবন্ধু যখন এটা করলেন, এটার পরে একটা নীতিমালা করার দরকার ছিল, একটা প্রশাসনিক কাঠামো দরকার ছিল। তখন তো এই প্রশাসনিক কাঠামো এবং নীতিমালা করার ছিল না, সময় ওইটা করতে গিয়েই অনেক সময় 80 সাল পর্যন্ত চলে গেছে। 80 সালের পরে হচ্ছে একটা নীতিমালা হয়েছিল এই মুক্তিযোদ্ধা কোটা কারা পাবেন, কিভাবে পাবেন না পাবেন এটার উপরে। এটা করতে গিয়ে অনেক সময় চলে গেছে। আর 75 সালের পরে তো এটা হয়েছে যা হওয়ার। আপনারা দেখেছেন এই যে আপনার 2008 সালের আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা, আর এই যে বৃদ্ধ বয়সে এখন যে মুক্তিযোদ্ধা কোটা, এটা কেন আপনার মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য করলেন, এটার কিন্তু একটা প্রেক্ষাপট আছে। যখন দেখা গেল যে মুক্তিযোদ্ধাদেরকে এই কোটাটা দেয়া যাচ্ছে না এবং এটা আগেও এটা দেওয়া হয় নাই, এই জন্যে তাদের যে মানে মুক্তিযুদ্ধের যে তাদের যে সাহসী ভূমিকা, তাদের যে এই দেশপ্রেম, এটাকে করার জন্য তার পরবর্তী প্রজন্ম হিসাবে সন্তানদেরকে, এবং আমি মনে করি নাতি নাতনিরা পাবে এই কারণে যে পরবর্তী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, তাদের যে মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা, এটাকে এই পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত জাগরুক রাখার জন্যে, এটাকে সমন্বিত রাখার জন্যে এই মুক্তিযোদ্ধা কোটাটা প্রয়োজন আছে। আনিস আলম, আপনি যে জায়গাটায় বিরতির আগে ছিলেন যে ঠিক চাকরি না, শিক্ষার ক্ষেত্রে বা অন্য কোথাও এই কোটাটা দেওয়া যায়, মানে সেই আইডিয়া। কারণ আমি যেটা পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তানরা অনেক বড় হয়ে গেছে, এরা কিন্তু আর চাকরিতে যাওয়ার ওদের বয়স আর নাই। মুক্তিযোদ্ধাদের তো বয়স নাই, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এখন এই কোটাটা কারা পাচ্ছে? খুবই গুটি কয়েক মুক্তিযোদ্ধার সন্তান পাবে, আর তাদের নাতি নাতনিরা পাবে। নাতি নাতনিদের নিয়ে যেটা বললাম, যেহেতু এটা তাদের পরিচয় নিয়ে আমার ডাইরেক্ট রক্ত না, সেখানে একটা সমস্যা হচ্ছে। তো এই জায়গায় আমি মনে করি যে তাদেরকেও আমি এই কোটাতে অন্তর্ভুক্ত করতে চাই, যে শিক্ষা কোটায়। আমি যদি এখানে শিক্ষার যদি পূর্ণাঙ্গ শিক্ষা কোটা মানে কি জানেন, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে আপনি ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যেখানে এতগুলো ছাত্র এবং এই আন্দোলন সমগ্র কেন্দ্র, সেখানে 5% মুক্তিযোদ্ধার কোটা আছে। কেন 5% কেন থাকবে? আর তাদের পোষ্যদের কোটা আছে, পাশ করলেই হলো। হ্যাঁ, এটা তো কোনো নিয়ম হতে পারে না। সেরকম নৃগোষ্ঠীর জন্য 1% রাখছে। রাজশাহী ইউনিভার্সিটিতেও সেই একই কাণ্ড। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও প্রতি বিভাগে 5 জন। খুবই ভালো পয়েন্ট এটা, যে আপনি শিক্ষার সুযোগটা দেন। হ্যাঁ, বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, এরকম 2-4টা স্কুল কলেজগুলো এই সুযোগটা দিয়েছে। এখন কথা হচ্ছে কি, আপনি যদি তাকে শিক্ষিত করে তোলেন, সে তো কম্পিটিটিভ হয়ে উঠবে। আপনার এই কোটা তোয়াক্কা করবে না, সে আর তোয়াক্কা করছে না। আপনারা এত বিতর্ক
বিষয় হচ্ছে না। আর তাছাড়া আপনি একটা জব যাকে দিচ্ছেন সে তো কম্পিটিটিভনেস তার থাকতেও হবে, নতুবা তো তার না একটা প্রিলিমিনারি তো রিটেনে পাস করতে হবে তাকে আগে, তারপরে না এটা করছে, এইটাও আরেক ধরনের প্রচারণা, এটা একটা রাজাকাররা বেশি করছে। এই রাজাকার গোষ্ঠী এমন ভাবে করছে যেন মনে হচ্ছে যেন এই যে অমেধাবীদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এই কোটাগুলো অমেধাবীদেরকে দেওয়া হচ্ছে। তো কোটার প্রশ্ন আসতে তো ভাইবার আগে বাস্তবতা হচ্ছে যে মনে করেন আপনি 4 লাখ পরীক্ষা যখন দিচ্ছে সেখানে 4-5 হাজার আপনার টিকছে, মেধা টিকছে, ওই মেধার ভিত্তিতে তারা আবার ইয়েতে যাচ্ছে, রিটেনে যাচ্ছে, একদম চূড়ান্ত পরীক্ষাতে যাচ্ছে, ভাইভাতে যাচ্ছে। সেই জায়গায় আপনার কোটা অ্যাপ্লাই হচ্ছে, কোটায় তার আগে অ্যাপ্লাই হচ্ছে না। তার মানে যারা এখানে যাচ্ছে তারাও মেধাবী, তারা অমেধাবী না, কিন্তু প্রচারণাটা এমন হচ্ছে যে ঘোড়া সবাইকে দিয়ে দিচ্ছে, এটা ঠিক না। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে শহীদ পরিবারের সন্তানদেরকে বা তাদের দিকে নজর দেওয়া, এটা কিন্তু দিচ্ছে না। আমি আমার ওই কলামে একটা দৃষ্টান্ত দিয়ে বলেছিলাম যে হাটহাজারীর আলিমুল্লাহ তার কি, সে যখন মুক্তিযুদ্ধে যাচ্ছে তখন পড়াশোনা করছে, তার ভাইরা তখন অশিক্ষিত, মা বাপ তাকে টাকা পয়সা দিয়ে, বড় ভাই পয়সা দিয়ে তাকে শিক্ষিত করছে। সে বিয়ে পড়ার সময় মুক্তিযুদ্ধে চলে গেল, গিয়ে সে নিহত হলো। এখন তার ফ্যামিলি চলছে কি করে, তার বড় ভাই এখন কবর খোঁড়ার কাজ করে, মানুষকে ওই যে মরার পর কবরস্থানে মুদ্দাদেরকে গোসল করানোর কাজ করে। একটা ফ্যামিলিতে এটা হওয়ার কথা না। তো তাহলে সে যে রক্ত দিল, সে যে তার দেশের জন্য দিয়ে গেল, তার ফ্যামিলি কি বলে, তার প্রতিদান কি, তার এখানে মানে ভূমিকা কি? এখানে আমরা শহীদ পরিবার বলতে এখানে তথাকথিত ঢাকার কিছু এলিটকে বুঝতেছি। শহীদ পরিবার তো তা না, গ্রামে গঞ্জে হাজার হাজার শহীদ পরিবার আছে। আমরা এখানে শহীদ পরিবার বলে যেগুলোকে দিচ্ছি তারা এমনিতেই সুবিধা প্রাপ্ত, তাদের নিয়ে হাউকাউটা বেশি হচ্ছে যে শহীদ পরিবার, এবং তারা এই সমস্ত ধান্দা করছেও শহীদ পরিবারের নাম দিয়ে। কিন্তু প্রকৃত শহীদ পরিবার যারা আছে তারা কিন্তু বঞ্চিত, প্রকৃত মুক্তিযোদ্ধারাও বঞ্চিত, আমি মনে করি বঞ্চিত হচ্ছে এখন। আর এলিট মুক্তিযোদ্ধাদের আবার এই কোটা লাগতেছেও না, তারা এগুলো তোয়াক্কা করছে না, তাদের অনেকের সন্তান দেশে বাইরেও পড়ে, তারা এগুলো। তো আমি মনে করি যে সবকিছু নিয়ে একটা সমন্বয় করা দরকার। প্রাইম মিনিস্টার যেটা চেয়েছিলেন যে আমরা এটা সমন্বয় করে দেবো, এটা নট বাতিল, কারণ আমাদের সংস্কার যদি আমরা করতে, আপনি নিগোষ্ঠীর কথা চিন্তা করেন, সেই হিলটেক থেকে একটা মিনিট হিলটেক থেকে যে ছেলেটা উঠে আসছে, কি এত ইজি একটা পড়াশোনা করে উঠে আসা, এবং সেই জায়গাতেও একটা বিরুদ্ধ জায়গায় সে পড়ালেখা করার কথা, সেই জায়গাতেও আরেকটা সংস্কার করতে হবে। সেই জায়গায় এই কোটাগুলো নিয়ে যাচ্ছে বেশিরভাগই চাকমারা, কারণ তারা আবার ওদের থেকে অগ্রসর, অ্যাডভান্স। সেখানেও কোটাটা, এই সংস্কারের জায়গাটা আরেকটু কথা বলতে হবে। আমাদের সঙ্গে অনলাইনেও ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছেন দুজন, আপনাদের সঙ্গে কথা শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো আপনাদের কাছে। দর্শক, কোটা নিয়ে কথা বলছি, ফিরছি আরেকটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক টিভি দ্বিতীয় 7 দিনে। আজকে আমরা কোটার পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি, যে কোটা বহাল, বাতিল নাকি সংস্কার। আমাদের সঙ্গে ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছেন দুজনকে দেখতে পাচ্ছি, মেহেদি সজীব এবং আরিফ হোসেন ঠাকুরগাঁও থেকে। আরিফ হোসেন, যেই আলোচনা আমরা এতক্ষণ যে কথা বলছিলাম, হয়তো শুনেছেন আপনারাও, যে বিতর্কটা কোন জায়গায়, যে আমরা কি কোটা বাতিলের পক্ষে, কোটা বহাল রাখার পক্ষে, নাকি সংস্কার করার পক্ষে। আবার সাংবাদিক আনিস আলমগীর একটা প্রস্তাব দিয়েছেন যে কোটাটা চাকরিতে নয়, এটা শিক্ষা ক্ষেত্রে দেওয়া উচিত, শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া উচিত। মানে এন্ড অফ দ্য ডে এখন আপনারা আসলে কি চাচ্ছেন, মানে সংস্কার না বাতিল? ধন্যবাদ আপনাকে, তার পাশাপাশি ধন্যবাদ ম্যাক্সিস টেলিভিশনকে আমাকে এখানে যুক্ত করার জন্য। আমি যদি মূলত কথাটা হচ্ছে কোটা বাতিলের পক্ষে আমি না, বাট কোটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সংস্কারকে যেন করা হয়, অর্থাৎ যে মুক্তিযোদ্ধা কোটা আছে এখানে 30%, এছাড়াও অন্যান্য যে কোটাগুলো রয়েছে এগুলো যদি সংস্কার করা হয়, আর যে কোটা যে শব্দটা সেটার যদি বিশ্লেষণ করি, সেটার অর্থ দ্বারা এরকম যে অনগ্রসর যারা আছে, যারা পিছিয়ে আছে যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে আমরা যেন মূলত সামনের দিকে নিয়ে আসতে পারি, তাছাড়া মানে মূল যে স্রোত দ্বারা তার সাথে যেন যুক্ত করতে পারি। কিন্তু এখন যে কোটা দেখা যাচ্ছে যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী তারা যে সমস্যাটা ফেস করি, সেটা হচ্ছে যে আমরা একদম সমস্যা যেটা হয় যে কোটার মধ্যে দেখা যায় যে 55% কোটা কিন্তু কোটার মধ্যে বিনিয়োগ দেওয়া হচ্ছে। এখানে আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে যদি ভ্যাকেন্সি থাকে কোটার ক্ষেত্রে সেটা কিন্তু ফাঁকা রাখা হয়, অর্থাৎ যারা মেধাবী আছে তারাও কিন্তু সেখানে যুক্ত হতে পারতেছে না। এর ফলে যেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যে নিয়োগটা হয়, এটা আমাদের ধরনের, আমরা যারা সাধারণ শিক্ষার্থী আমরা মনে করি আমাদের সাথে এক ধরনের
বৈষম্য করা হচ্ছে। তার পাশাপাশি আমি মনে করি যে কোটার যে সংস্কার করে যেন সংস্কার করা হয়, এবং যেই ভ্যাকেন্সি যেটা থাকে, দেখা যায় কোটা থাকার পরও দেখা যাচ্ছে ফাঁকা রয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমরা যারা মেধাবী রয়েছি, তাদেরকে যদি যুক্ত করা হয় তাহলে হয়তোবা আমাদের জন্য সেটা সুবিধা হবে, এবং যে নিয়োগ পরীক্ষা হবে সেটাও কিন্তু বলা যায় যে পরিপূর্ণ হবে। এবং মেধাবী যারা রয়েছে তারা যদি আমরা সুযোগ পাই, আসলে যে আমরা যদি এখানে কম্পিটিশন করে যদি সুযোগ পাই, অর্থাৎ কোটাটা যদি কমিয়ে নিয়ে আসা হয়, অর্থাৎ আমি যদি বলি সংস্কার করা হয়, তাহলে আমাদের যারা রয়েছে সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু চাকরি ক্ষেত্রে আমাদের যে সুবিধা, সেটা কিন্তু বলা যায় যে আমরা যে সংগ্রাম করে যে আমরা আসলে এক কথায় যদি বলি যে দিন রাত পরিশ্রম করে পড়তেছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে যারা কোটা নিয়ে আছে বা কোটা যারা পাচ্ছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি সংস্কার করা হয় তাহলে মনে হয় যে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আরিফ হাসান, এই সংস্কার বলতে আপনি কি মনে করেন, কত পার্সেন্ট কোটা থাকা উচিত? হ্যাঁ, আমি যদি এটার ক্ষেত্রে বলি যে আমার মনে হয় যে মুক্তিযোদ্ধা কোটা 30% আছে, সেটা যদি 5%-এর মধ্যে নিয়ে আসা হয়। এছাড়া অন্যান্য কোটা রয়েছে, জেলা কোটা রয়েছে। হ্যাঁ, এখন দেখেন জেলা কোটা কিন্তু সব জায়গায় এক ধরনের না, অনেক জেলা আছে উন্নত দিকে। এছাড়াও অন্য যে কোটাগুলো রয়েছে সেগুলো যেরকম, যদি একটু আগে আমি শুনতেছিলাম যেরকম যে উপজাতি যে কোটাগুলো রয়েছে, তারা কিন্তু সবাই যে উপজাতি পিছিয়ে পড়া, বিষয়টা এরকম না। এখানে যারা পিছিয়ে পড়তেছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুদিন পর পর যদি 5 বছর 10 বছর পর পর যদি সংস্কার করা হয়, এর ফলে যেটা হবে যে যারা পিছিয়ে পড়তেছে তাদেরকে সিলেক্ট করে আবার এগিয়ে নিয়ে আসা, এরকম যদি হয় মানে তাহলে মাঝে মধ্যে সংস্কার করা। জি, অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। মেহেদী সজীব, কোনো কিছু নতুন যুক্ত করবেন নাকি একই রকম আপনার বক্তব্য? জি, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সারা দেশের সাথে সমন্বয় করে আমরা কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। তো সেই প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে 4 দফা ছিল, 1 দফা দাবির পূর্বে, ওই 4 দফার মধ্যে 1 দফা ছিল যে আমাদের 10 বছর পর পর যে জনশুমারি হয়, এই জনশুমারির সাথে একটি অর্থনৈতিক সমীক্ষা করে যারা আসলেই কোটাধারী তাদের যে কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তো সর্বোপরি যেহেতু সারা দেশ থেকে 1 দফা দাবিতে এখন আন্দোলন চলমান রয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও সারা দেশের সাথে সংহতি জানিয়ে আমরা 1 দফা দাবিতে আমরা আজকে আন্দোলন চালিয়ে গেছি। আমরা মনে করছি যে কোটা প্রথা একটি বৈষম্যমূলক প্রথা, এবং নিঃসন্দেহে কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো ন্যায়শাস্ত্র দিয়ে আমরা যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শুরুতে বলেছিলাম সেখানে 56% বা বিভিন্ন গ্রেডে আরো পার্সেন্ট গুলা বেড়ে থাকে। তো সব মিলিয়ে আমাদের কথা হচ্ছে যে আসলে কোটা প্রথা আমরা সংস্কার চাচ্ছি, আমরা বাতিল চাচ্ছি না। আমরা জানি যে আমাদের এখনো অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে, আমাদের প্রতিবন্ধী রয়েছে, এবং আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তো তাদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কোটা রেখে বাকি কোটাগুলা অযৌক্তিক যে কোটা, এগুলা বাতিল করা হোক বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ মেহেদী সজীব। আসিফ মাহমুদ, এখন আন্দোলনটা মানে এখন আপনাদের প্ল্যান কি? চলতে থাকবে নাকি কোথাও থামবে? আমরা বলেছি আমাদের আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আমি এখানে বসে যখন কথা বলছি তখন আমাদের সহযোদ্ধারা হয়তো শাহবাগ থেকে তাদের কর্মসূচি শেষ করে বাসায় ফিরছেন, এবং আগামীকালও আমরা কর্মসূচি করছি, এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা হয়তো এই সপ্তাহের শেষের দিকে সর্বাত্মক ব্লকেডের দিকে যাব, যেটা আমরা এখন বিকেলের দিকে করছি, সেটা আমরা সারাদিন করার পরিকল্পনা করছি। এই আপনারা যেই জায়গাটায় ঢাকা শহরে যেখানে করেন, ধরেন শাহবাগ মোড়ে, ওখানে বঙ্গবন্ধু মেডিকেল, বারডেম এবং বিভিন্ন জায়গায় যেসব আন্দোলন হয়, যেখানেই কর্মসূচি হয়, পুরো শহর কিন্তু স্টাক হয়ে যায় এবং জনজীবনের একটা ভোগান্তি তো হয় যে কোনো আন্দোলন। তো ফলে আপনারা সর্বাত্মক ব্লকেডে আবার যদি যান, সেটা দিন শেষে তো এক ধরনের জনভোগান্তি তৈরি করবে, মানে তাহলে সেদিকে কেন যাবেন? দেখুন, আমরা নীতিগতভাবে আমাদের ভলান্টিয়ারদেরকেও নির্দেশনা দেওয়া আছে যে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবায় নিয়োজিত যে কোনো যানবাহনকে তারা দায়িত্ব নিয়ে প্যাসেজ দিয়ে দিচ্ছে, এবং আপনারা যদি আমাদের শাহবাগে 5 মিনিট দাঁড়ান তাহলে দেখবেন যে অন্তত 10টা অ্যাম্বুলেন্স পাস করছে, কোনো অ্যাম্বুলেন্সকে আটকানো হচ্ছে না, বরং ভলান্টিয়াররা তাদেরকে স্পেস করে দিচ্ছে। তা আমরা চেষ্টা করছি সর্বোচ্চ দুর্ভোগ এড়িয়ে আমাদের দাবি আদায় করার জন্য কাজ করতে। আমরা চাই সরকারের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক। আমরা তো আসলে রাজপথে আসার জন্য কিংবা আন্দোলন করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে আসিনি, আমরা এসেছি মূলত নিজের ক্যারিয়ার গুছানোর জন্য এবং নিজের পরিবারকে একটি ভালো ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য। তো এটা তো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে হলে বসে, রিডিং রুমে বসে কিংবা লাইব্রেরিতে বসে পড়াশোনা করা এবং নিজেদের ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়া। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করা হোক, যাতে আমরা আমাদের পরের টেবিলে ফিরে যেতে পারি। রাইট। আনিস আলমগীর, তাহলে সমাধান কি হবে মনে হয়?
আমি সমাধানের আগে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি হিসাব করে দেখেন সরকারি চাকরি বাংলাদেশে 14-15 লাখ লোক সরকারি চাকরি করে, আর সমগ্র আপনি বেসরকারি সেক্টরে যদি ধরে থাকেন 4-5 কোটি লোক এই চাকরি করছে বেসরকারি চাকরিগুলো। তাহলে আমরা এই সামান্য কয়টা এই আসনের জন্য এইভাবে যে উঠে পড়ে লাগছি, এত আন্দোলন, এত রাস্তাঘাট বন্ধ করছি, যেটা বললাম, এই যে লোকগুলোকে যদি আপনি শিক্ষিত করতে পারেন যে কোটা দিয়ে, এই এরা কিন্তু এই চাকরিতেও পূরণ করতে পারবে। আপনি সে যদি যথাযথভাবে না হয়, যোগ্য না হয়, সেটা পূরণ করতে পারছে না। এবং সরকার যদি সত্যিকার অর্থে এই পোষ্য কোটা বা আদার্স মুক্তিযোদ্ধাদের এই যে ঋণ, তাদের আমি রক্ত ঋণ বলবো, এটা এই ঋণ যদি শোধ করতে চান, তাহলে কিন্তু বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান যেখানে আছে তাদের জন্য এটা ঘোষণা করতে পারেন যে তোমাদের অন্তত এত % লোককে তুমি নিগোষ্ঠী থেকে নিতে হবে, এত % লোক তুমি মুক্তিযোদ্ধাদের থেকে নিতে হবে। তাহলে কিন্তু সমাজে একটা ভারসাম্য তৈরি হবে। এখানে সবাই সরকারি চাকরির দিকেই ছুটছে, সবাই সরকারি চাকরি, আসন সীমিত। এখন এই জায়গায় যদি আমরা বেসরকারিকেও যুক্ত করতে পারি, কারণ বেসরকারি সেক্টর কেন করবে না? সেই কেন সমাজে শুধুমাত্র সব কেন সরকার করবে? সচল লোকগুলোকেই আমি চাকরি দেবো, অচল লোক 2-1জনকে আমি কেন চাকরি দেবো না, তাই না? তাদেরকে ওইখানে বাধ্য করা বলবো না আমি, তাদের জন্য একটা ইনসেন্টিভ ব্যবস্থা করা উচিত। তোমরা যে সমস্ত প্রতিষ্ঠান এটা করবা, তোমাদেরকে আমরা এই ধরনের ইনসেন্টিভ দেবো সরকার। খুবই ভালো পরামর্শ এটা। হ্যাঁ, তখন এই চাকরি যে এত প্রতিযোগিতা, এত হাঙ্গামা, এগুলো কমবে। আর সরকার তো অলরেডি প্রথম শ্রেণীর ছাড়াও বাকিদের জন্য রাখছে না এই কোটাটা, তো সেখানেও কিন্তু একটা যুক্তিসঙ্গত ভাবে আনা উচিত, নতুবা বারবার এই মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আসলে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হবে। আমি অনেক মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করেছি, তারা বলছেন আমরা এটা চাই না, আমাদেরকে এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি যে মুক্তিযোদ্ধার অনেক সন্তান বলছে যে আমরাও এটার পক্ষে না, চাই না। এটা রাজনৈতিক খেলার হচ্ছে এখানে। সো রাজনৈতিক খেলা কে খেলছে? সরকার খেলছে না বিরোধী দল খেলছে? এই বিতর্কে আমরা না যাই। আমরা চাচ্ছি যে এটা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধাদের কল্যাণে আসুক, হ্যাঁ, এবং তাদের পোষ্যদের কল্যাণে আসুক। হবে না কেন? আমি এর আগে বলতেছিলাম হয়তো যে রাজাকারের ছেলেকে করছে, তার সন্তান যদি হচ্ছে হোক, আমি মনে করি যে হোক, তারপরে তো তার দাদা নানার সূত্রে সে একটা ভালো অবস্থানে যাক। আর আপনি যে যার বিরোধিতা করছেন যে ও কেন পাবে না কেন? তোর বাবা, তোর নানা, তোর দাদা তো যায় নাই চাকরি দেশের জন্য, যুদ্ধ করার জন্য, তাহলে তুই কেন এটা দাবি করবি? আমি তুই করে বলছি এই জন্যই যে ওরা যে ভাষায় বলে। তো তোমরা তো সেটা তো প্রশ্ন করো না, তোমার নানাকে প্রশ্ন করো তুমি কেন যুদ্ধে যাও না, তুমি গেলে তো আমি পাইতাম। সো যারা গেছে, যারা জাতির জন্য রক্ত দিয়েছে, তাদের অধিকার আছে, কিন্তু কথা হচ্ছে যে অধিকার কতটুকু থাকবে, এবং অধিকার যে আমি দিচ্ছি সেটা আসলে কার্যকর হচ্ছে কিনা, কার্যকর হচ্ছে কিনা। জি, আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে। আজকে আমরা কোটার পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি, সঙ্গে থাকবেন দর্শক। বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি চলমান কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে এবং কোটা বাতিল বহাল নাগে সংস্কারে নিয়ে। সাজ্জাদ হোসেন, একটা বিষয়, যেসব কারণে এই কোটা বিরোধী আন্দোলনটার পক্ষে একটা জনমত তৈরি হয়েছে, একটা বড় কারণ এরকম কিনা যে বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে এরকম খবর দেখেছি ভুয়া মুক্তিযোদ্ধা প্রচুর, এবং সরকার অনেকের সার্টিফিকেট বাতিল করেছে। ফলে অনেকে লিখছেন যে ভুয়া মুক্তিযোদ্ধা যায় নাই, তার সন্তান বা তার নাতি কেন সরকারি চাকরি পাবে এই কোটায়। ফলে বিতর্কটার একটা কারণ এটিও কিনা? না, দেখেন আসলে হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, তবে ভুয়া বা প্রকৃত আসল এগুলা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এবং আমি যদি জেনে থাকি যে আমার পাশের বাড়ির লোকটা ভুয়া এবং আমার কাছে যদি যথাযুক্ত প্রমাণ থাকে, তাহলে এটা রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে এটা কিন্তু এই সুযোগ আছে যে এটাকে সামাজিকভাবে এটা প্রতিহত করা, সামাজিকভাবে, এবং সেই ইচ্ছা করলে মুক্তিযোদ্ধা সংসদ বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সে আবেদন করতে পারে যে এই লোকটা ভুয়া, তার যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে সেটা বাতিল করা হোক। এবং এই পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল হয়েছে। এবং আপনারা জানেন যে অনেক সচিব, তারপরে সরকারের অনেক বড় কর্মকর্তা, এরাও ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অনেকে হতে চেয়েছেন। তারা সুযোগ সুবিধাও নিয়েছেন, পরবর্তীতে অনেকে এই সুযোগ সুবিধা ফেরত দিতে হয়েছে। আমি এই যে ভুয়া কথাটা বলে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করব, আমি এটার পক্ষে না। আচ্ছা, আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের জন্য কোটা ছিল, তাদের সন্তানদের জন্য ছিল, নাতি নাতনিদের জন্য কেন লাগবে?
আমি বলবো যে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা কোটা দেয়া হয় নাই। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যেটা মুক্তিযোদ্ধা কোটা নির্ধারণ করা হয়েছিল, সেখানেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে অনেক ক্ষেত্রে। আপনি দেখেন অনেক ক্ষেত্রে অনেক মুক্তিযোদ্ধার সন্তান প্রিলিমিনারি রিটেন পাশ করার পরে, অনেক ভালো রেজাল্ট করার পরেও ভাইভাতে যাওয়ার পরে তাকে বাদ দেওয়া হয়েছে। এটা বুড়ি বুড়ি প্রমাণ আছে। এবং আমার মনে হয় আজকে সময় এসেছে এইটার ব্যাপারে একটা কমিশন গঠন করা। আমি 2008 সাল থেকেই ধরি, 2008 সালে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছে, ওই সময় থেকে মানে কতজন মুক্তিযোদ্ধার সন্তান প্রিলিমিনারি রিটেন পাশ করার পরে ভাইভাতে এসে বাতিল হয়েছে, এদের কাগজপত্রগুলো তো আছে, রেকর্ড আছে, পিএসসিতে গেলে এটা পাওয়া যাবে। আমার মনে হয় এটা খোঁজ নেওয়া দরকার। এবং বিভিন্ন দপ্তরে সরকারের কতজন মুক্তিযোদ্ধার সন্তান চাকরি হয়েছে, কতজনকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে, এটা দেখা উচিত। আর যদি আজকে মুক্তিযোদ্ধাদেরকে যদি যথাযথভাবে এই কোটাটা পূরণ করা হতো মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে, তাদের সন্তানদের জন্য এই চাকরির কোটাটা দরকার ছিল না। কারণ হচ্ছে তারা স্বাবলম্বী থাকতো, তাদের সন্তানদের যথাযথ নার্সিংটা করতে পারতো, তাহলে আর এটা হতো না। এবং নাতি নাতনিদের কোটার ব্যাপারটা আসছে এই কারণে কিনা যে ধরেন 1971 সালে যিনি মুক্তিযুদ্ধ করেছেন তার বয়স এখন 70-এর বেশি, 70-75, ফলে তার সন্তানের পক্ষে এখন সরকারি চাকরি করতে যাবার বয়স থাকার কথা না স্বাভাবিকভাবে, খুব ন্যূনতম, মানে সামান্য, হয়তো খুব অল্প থাকতে পারে। এই কারণে এসছে কিনা যে তাতে করে নাতি নাতনিরা পায়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আপনার ধরেন এটা ছাড়াও সে যেটা পয়েন্ট বললো যে কোটা তো দিয়েছে কিন্তু কোটা তো অ্যাপ্লাই হয়নি, কার্যকর হয় নাই। এবং এই কারণে আজকে যদি একটা মুক্তিযোদ্ধাকে দেওয়া হইতো তাহলে হতো মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্ম যারা মানে সেকেন্ড জেনারেশন মুক্তিযোদ্ধার সন্তান, তাদেরকেও যদি আপনার সঠিকভাবে যদি এই মুক্তিযোদ্ধা কোটাটা তাদেরকে ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে ওই পরিবারটা স্বাবলম্বী হতো, তার সন্তানকে ওইভাবে উপযুক্ত করে, যেটা ভাই বললেন যে হ্যাঁ শিক্ষা আপনার যথাযথ শিক্ষিত করে তুলতে পারতো, তাহলে কিন্তু আজকে মুক্তিযোদ্ধার সন্তানদের পরে আর নাতিদের দরকার ছিল না। এটা আমরা 36 বছর ধরে বঞ্চিত, আমাদেরকে সম্মান দেয়া হয়েছে, এটা শুধু নামের সম্মান, এটা কাজে লাগে নাই। আর আজকে যেটা ভাই বললেন শহীদ পরিবার, এটা সত্যি কথা। আজকে মুক্তিযুদ্ধের 53 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু শহীদদের সঠিক তালিকা নাই, করা হয় নাই। কেন এতে দেরি হবে? এখানে এই বিষয়গুলোকে রাষ্ট্র দেখা উচিত। এরপরে দেখেন এই যে 2018 সালে যে পরিপত্রটা করা হয়েছে, এখানেও মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। কেমন? আপনার কোটা রাখলেন, মুক্তিযোদ্ধা কোটাও থাকবে, সব কোটাই থাকবে, এটা থাকবে কোথায়? প্রথম দ্বিতীয় বাদ দিয়ে তৃতীয় চতুর্থ শ্রেণীতে। তার মানে কি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তানরা পিয়ন, চাপরাশি, মেতরের চাকরি করার জন্যে? তাদেরকে অসম্মানিত করা হয় নাই? আপনি বাদ দিয়ে দিতেন, পুরোটাই বাদ দিয়ে দেন, রাখবেন না, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবেন না, দেন না, সমস্যা নাই, কিন্তু অসম্মান করবেন কেন? আপনি যদি কোটা রাখতে হয় সব ইয়াতে রাখবেন, বাদ দিতে হলে সব বাদ দিয়ে দিবেন। আর বাদ দেওয়ার পক্ষে তো আমরা বলি না, কারণ আমরা বলবো যে মুক্তিযোদ্ধারা যেহেতু পায় নাই, তাদের সন্তানরা পায় নাই, তাদের পরবর্তী প্রজন্মকে সামনে আগাই আনা দরকার। এবং তাদের এই যে মুক্তিযোদ্ধাদের যে সাহসী অবদান, এই মুক্তিযোদ্ধাদের যে দেশের প্রতি যে দেশপ্রেম, এই পরবর্তী প্রজন্মের মধ্যে এই দেশপ্রেমকে রক্ষা করতে হলে, দেশপ্রেমকে মানে সমন্বিত রাখার জন্য আমি মনে করি যে এই মুক্তিযোদ্ধার সন্তানের পরবর্তী যে প্রজন্ম, মুক্তিযোদ্ধার নাতি নাতনি, তাদেরকেও কোটার আওতায় রাখা উচিত। আমরা একদম প্রায় শেষ পর্যায়ে আনিস আলমগীর, তাহলে এই যে অবস্থাটা এখন চলছে, আসিফও বললেন যে ওনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন, তাতে জনদুর্ভোগ হলেও তারা যদিও দাবি করছেন যে অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন ইত্যাদি, দিন শেষে একটা সলিউশনে আসতে হবে। সেই সমাধানটা কি রকম হতে পারে? হচ্ছে যে গতবার যেটা হয়েছিল ঠিক এবারও হয়তো ওইদিকে যাচ্ছে। আচ্ছা, এটা উদ্দেশ্যহীন, নেতৃত্বহীন একটা আন্দোলন ছিল। মানে উদ্দেশ্যহীন বলবো না, উদ্দেশ্য ছিল কিন্তু বিক্ষিপ্ত। মানে আসলে আমরা কি চাচ্ছি সেটা ক্লিয়ার করে নাই, কিন্তু তারা তো ক্লিয়ার করছে যে এক দফা দাবি এখন গতবারটা থেকে টেনে আনতেছি আমি। একদম তাদের টোটাল প্রচারণা ছিল এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এবারও ঠিক তারা যখন ও ঠিক মতে বলছে আমরা এটা চাচ্ছি না, কিন্তু মিডিয়ার প্রচারণা বলি বা ওদের সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে, এটা মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করা হচ্ছে। আমি মনে করি ওদের থেকে একটা নেতৃত্ব ইতিমধ্যে গড়ে উঠেছে, তাই না? ওদের উচিত এবং সরকারের উচিত এদের সাথে বসা। গতবার যেভাবে বলেছিলেন শেখ হাসিনা যে
উনি প্রধানমন্ত্রী থাকাকালীন যেভাবে বলেছেন যে আমি কমিশন করে দিব। সচিবকে সাথে বসে এটাকে একটা সমন্বয় করে একটা সভাপতি বিশেষজ্ঞ লাগবে, তো এদেরও এমন পর্যায়ে যায় না, নাই তারা যে তো ওই ম্যাচুরিটি তো maturity তারা তাদের এখনো আসে নাই। স্টুডেন্ট। কিন্তু সরকার এবং এদের দাবিটা নিয়ে সরকার, আমি মনে করি যে একটা ম্যাচিউর একটা ডিসিশন আসা, এবং আদালতের উপর যে সব কিছু নির্ভর করবে তা না। আদালত তো রাজাকারদের ফাঁসির বিষয়েও ইয়ে দিয়েছিল, তাই না? তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেটা চেঞ্জ হয়েছে না। তো আমি মনে করি এখানে আদালতের আর একটা ঝামেলাও তৈরি হয়েছে। যারা এখানে রিট করেছে তাদের আবেদন ছিল মুক্তিযোদ্ধাদের কোটাকে রাখা, তাদের আবেদন ছিল এটা। আদালত কি তাহলে তাদের ইয়েটা বাদ দিয়ে তাদেরকে যদি বলে যে হ্যাঁ দিব, তাহলে নারী কোটা কোথায় যাবে, ওই কোটা কোথায় যাবে, উপজাতি, এই জায়গায় কিন্তু একটা সংকট রয়ে গেছে। রাইট, আমার মনে হয় একটা আলোচনা লাগবে এবং রাজনৈতিক সিদ্ধান্ত এখানে লাগবে, এখানে লাগবে, এবং এদেরও নমনীয় হতে হবে। সকল পক্ষকে রাস্তা বন্ধ করে আন্দোলন করে এগুলো আদায় করা যাবে। এখন সরকারের এখানে বিরুদ্ধে বসার আন্দোলন করে দরকার তো কোনো আছে। লাভ নেই, এখন তো এটা আদালতের বিষয়। অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ এবং আনিস আলমগীর। দর্শক, আমরা যদি প্রত্যাশা করি যে একটা শান্তিপূর্ণ সমাধান হবে এবং বাংলাদেশের এখন পর্যন্ত যে অর্থনৈতিক কাঠামো, নিশ্চয়ই কোটা একটা লিমিটেড সময় পর্যন্ত এবং খুব মিনিমাম হলেও রাখতে হবে, একদম বাদ দিয়ে দেওয়াটা সমাধান নয়। আবার এখন যে অবস্থা আছে 56% কোটা, সেটিও যৌক্তিক কিনে নিয়ে কথা বলবার প্রয়োজন আছে, এবং এখানে রাষ্ট্রের একটা বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। ভালো থাকবেন।